মানহানির ব্যাপারটা তো কোনো নির্দিষ্ট পানিশমেন্ট নেই, সেটা আদালতের ডিসক্রিপশন কি ধরনের মানহানি হয়েছে বা কতটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আদালত সেটা বিবেচনা করবে। অবশ্যই এটা কগনিজেবল অফেন্স, ধর্তব্য অপরাধ, এবং আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে, তার বিরুদ্ধে সমন জারি করতে পারে, প্রয়োজনে তার বিরুদ্ধে অ্যারেস্টের অনুমতিও দিতে পারে। যে একজন কথা বলছেন একেবারে বিশ্রী ভাষায়, জঘন্য ভাষায়, তৃণমূলের একজন তিনি সমর্থক না নেতা জানি না, তিনি গালাগাল দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। কিন্তু এটা কখনোই উচিত নয়। আব্বাস সিদ্দিকী বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, তারা একটা যথেষ্ট ভালো পরিবার থেকে উঠে এসছে। ফুরফুরার প্রতি সাধারণ মানুষের একটা আবেগ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। সেই ফুরফুরার একজন পীরজাদা বা তাদেরকে বাবা মা তুলে গালাগাল দেওয়া, এটা একটা নিকৃষ্ট রুচির পরিচয়। এটা কখনোই আইন এবং বিচারের প্রতি আশ্রয় নেওয়া দরকার, আইনের কাঠগড়ে তাদেরকে তোলা দরকার। তারা কেন এই অন্যায় বা খারাপ কথা বললো, সেটা তো ভালো জিনিস। এবং একজন বিধায়ক, তিনি আইনের রক্ষক, তিনি হচ্ছে আইনসভার সদস্য, ফলে তিনি তো যতটাই ভালো কথা বলেছেন। যদি কেউ তার দল বা তার বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে যদি খারাপ কথা বলে, নোংরা কথা বলে, তাকে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতেই পারে, সেখানে কোনো ভুল বা ত্রুটি নেই। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, এটা রাজনীতির এটা হচ্ছে হাল হকিকত। যখন কোনো একটা রাজনৈতিক দলের কেউ মারা যায়, তখন বিরোধী দলের উপরে দোষ চাপানোর এটা একটা সিলসিলা চলে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু বিশেষ করে ভাঙড়ে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত রাজনৈতিক খুন, বিশেষ করে শাসক দলের যারা খুন হচ্ছে, তারা কিন্তু বিরোধী দলের দ্বারা আক্রান্ত হয়েছে বা তাদের দ্বারা খুন হচ্ছে, এরকম নজির খুব কম। বেশিরভাগ ক্ষেত্রেই তারা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। এবং রাজ্জাক খান যে মারা গেল, কয়েকদিন আগে খুন হলো, সেখানেও কিন্তু একেবারে সঙ্গে সঙ্গেই প্রায় আপনার ভাঙড়ের দায়িত্বশীল আপনার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আঙুল তুলেছিল আইএসএফ এর দিকে, যেহেতু আইএসএফ ওখানে শক্তিশালী এবং আইএসএফ এর সেখানে বিধায়ক রয়েছে ভাঙড়ে, স্বভাবতই আঙুল তুলেছিল সেই আইএসএফ এর দিকে। কিন্তু পুলিশ, রাজ্য সরকারের পুলিশ, রাজ্য প্রশাসন যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তারা সবাই কিন্তু সেই শাসক দল তৃণমূলের সদস্য, তৃণমূলের। এবং কেউ কেউ বলছে যে তারা আবার এই শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ, যারা অ্যারেস্ট হয়েছে। ফলে এটা পুলিশই কিন্তু পরোক্ষে শিলমোহর দিচ্ছে যে রাজ্জাক খান খুনের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই রয়েছে। এবং শুধুমাত্র ভাঙড় নয়, আজকের প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শাসক দলের যারা খুন হচ্ছে, তারা প্রায় সবাই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ফলে এই জায়গার থেকে আমাদের বেরোনো দরকার। এবং বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা যে মুসলমানরাই খুন হচ্ছে, সে বীরভূমে বলুন, পুরুলিয়ায় বলুন, বাঁকুড়াতে বলুন, বা যেখানেই খুন হচ্ছে, মুসলমানরাই খুন হচ্ছে। 100-র মধ্যে 70টা মারছে মুসলমান, মরছে মুসলমান। এই খেলা চলছে কতদিন, এই খেলা কতদিনে থামবে বলা খুব মুশকিল। এই যে মোফাজ্জেলকে যাকে ধরা হলো, শওকত মোল্লা বলছে আমাদের দলের কেউ নয়, অথচ 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তৃণমূল কংগ্রেস থেকে সে নাকি ভোটে দাঁড়িয়েছিল, যার লেখা আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া মিডিয়াতে বেরিয়েছে, প্রত্যেকটা মিডিয়াও স্বীকার করছে, এবং শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে দাবিও করা হচ্ছে। এবং যে খুন হয়েছে রাজ্জাক খান, তাদের পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে এই খুনের পেছনে, রাজ্জাক খান খুনের পেছনে তৃণমূলের লোকজনরাই জড়িত, তৃণমূলের লোকজনরাই আজকে তাকে খুন করেছে, তাকে গুলি করেছে, তাকে কুপিয়ে যেভাবে নৃশংসভাবে খুন করেছে, তারা তৃণমূলের লোক, তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফলে আজকে শওকত মোল্লা বললেই যে হয়ে যাবে তা নয়। ভাঙড়ের মানুষ তারা জানে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই সমস্ত অন্যায়, অপকর্ম বা খুনের রাজনীতির পেছনে, বোমা পিস্তল গুলির রাজনীতির পেছনে কে বা কারা আছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে, অথচ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর মা বাবা তুলে গালি দেওয়া হচ্ছে, এটা কখনোই উচিত নয়। এটা রাজনীতিতে যে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি দেখলাম যে একজন কথা বলছেন একেবারে বিশ্রী ভাষায়, জঘন্য ভাষায়, তৃণমূলের একজন তিনি সমর্থক না নেতা জানি না, তিনি গালাগাল দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। কিন্তু এটা কখনোই উচিত নয়। আব্বাস সিদ্দিকী বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, তারা একটা যথেষ্ট ভালো পরিবার থেকে উঠে এসছে। ফুরফুরার প্রতি সাধারণ মানুষের একটা আবেগ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। সেই ফুরফুরার একজন পীরজাদা বা
তাদেরকে বাবা মা তুলে গালাগাল দেওয়া, এটা একটা নিকৃষ্ট রুচির পরিচয়। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। পুলিশ প্রশাসন পুরো বিষয়টা তদন্ত করছে। তারা যারা দোষী সাব্যস্ত হয়েছে, আইএসএফের হোক, তৃণমূলের হোক বা অন্য কোনো দলের হোক, বিজেপির হোক, সেটা পুলিশ তদন্ত করে বের করবে। কিন্তু হঠাৎ প্রমাণ ছাড়াই আব্বাস নওশাদকে বা তার বাবা মাকে তুলে গালাগাল দেওয়া, এটা হয়তো তার রাজনৈতিক দলের কোনো নেতাকে হয়তো খুশি করা যেতে পারে, কিন্তু এটা কোনো ভালো রুচির পরিচয় হয় না। এবং বাংলা এই ধরনের রাজনীতি, মানে খুনের রাজনীতির সংস্কৃতি বা আজকের এই ধরনের বাবা মা তুলে, রাজনীতিদের বাবা মা তুলে গালাগাল দেওয়া, এটা বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। এই যে গালাগালি দেওয়ার পরে নওশাদ সিদ্দিকী গতকাল গিয়েছিল ভাঙড়ে, বললো যে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, যদি প্রকাশ্য ক্ষমা চাইতে ভালো, না তো আমি আইনি ব্যবস্থা নেব। না, অবশ্যই আমার বোধ হয় এটাও তো ভালো জিনিস। কেউ যদি মানে বেআইনি কাজ করে, ভুল কথা বলে, খারাপ কথা বলে, তার বিরুদ্ধে পাল্টা খারাপ কথা না বলে, পাল্টা তার বিরুদ্ধে কোনো রকম জঘন্য বা নোংরা কথা না বলে, অবশ্যই আইন এবং বিচারের প্রতি আশ্রয় নেওয়া দরকার। আইনের কাঠগড়ে তাদেরকে তোলা দরকার। তারা কেন এই অন্যায় বা খারাপ কথা বললো, সেটা তো ভালো জিনিস। এবং একজন বিধায়ক, তিনি আইনের রক্ষক, তিনি হচ্ছে আইনসভার সদস্য, ফলে তিনি তো যতটাই ভালো কথা বলেছেন। যদি কেউ তার দল বা তার বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে যদি খারাপ কথা বলে, নোংরা কথা বলে, তাকে তো মানে আইনানুগ ব্যবস্থা তো নেওয়া যেতেই পারে। সেখানে কোনো ভুল বা ত্রুটি নেই। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কি ধরনের শাস্তি হতে পারে যদি আইনি ব্যবস্থা নেওয়া যায়? তা অবশ্যই কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া যদি মিথ্যা তাকে মানহানি করা হয়, মানহানির ব্যাপারটা তো কোনো নির্দিষ্ট পানিশমেন্ট নেই। সেটা আদালতের ডিসক্রিপশন, কি ধরনের মানহানি হয়েছে বা কতটা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আদালত সেটা বিবেচনা করবে। অবশ্যই এটা কগনিজেবল অফেন্স, ধর্তব্য অপরাধ, এবং আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে, তার বিরুদ্ধে সমন জারি করতে পারে, প্রয়োজনে তার বিরুদ্ধে অ্যারেস্টের অনুমতিও দিতে পারে। এই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা দেখেছিলাম আবু সিদ্দিকীর এরকম পিঠে পিঠে মেরে দেওয়া হলো, ভাঙড়ে হচ্ছে, একাধিক জায়গায়, কিন্তু বিচার কেউ পাচ্ছে না। আসলে বিচার পাচ্ছে না অনেক ক্ষেত্রেই। আমাদের যেটা আমদাতে হয়েছে, আমাদের ছাত্রনেতা আনিস খান, তারও বিচার সেইভাবে কিছু হয়নি। বাবু সিদ্দিকী আমাদের ঢোলাহাটের দক্ষিণ চব্বিশ পরগনায়, তাকেও পিটে মারা হয়েছে। এগুলো হচ্ছে, এবং আবু সিদ্দিকী মারার পেছনে তো সেখানে পুলিশের বিরুদ্ধে, ঠিক আনিস খানের পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। এগুলো হচ্ছে, ফলে আমার বোধ হয় রাজ্য প্রশাসন, রাজ্য সরকারকে আরো কঠোর হওয়া দরকার। আসলে আমাদের যে আইনের যে ব্যবস্থাপনা, এটা খুব দুর্বল এবং একটা লম্বা প্রসেস। এখানে বিচার বিভাগের একটা লম্বা প্রসেস। সেখান থেকে যদি তবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যদি তৎপর হয় এবং আদালত ব্যাপারটা একটু বিশেষভাবে একটু গুরুত্ব দেয়, তাহলে আজকে যে বাংলায় যে রাজনীতিকে কেন্দ্র করে যে খুনের রাজনীতি চলছে, এটা কিন্তু কমতে পারে, এটা বন্ধ হতে পারে। রাজ্য প্রশাসনকে কিন্তু তাদের সদিচ্ছার বিশেষভাবে প্রমাণ দিতে হবে। যদি তারা দেয়, তাহলে কিন্তু এই অন্যায় এবং অপকর্ম থামবে।